হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট সোল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন এই ব্লগটি হতে চলেছে আহমেদাবাদ রিলেটেড। আমি একদিনের জন্য আহমেদাবাদ গেছিলাম। তো আপনারাও যদি আমার মতো হাতে কম সময় নিয়ে আহমেদাবাদ যান, তাহলে আহমেদাবাদে আপনারা কি কি ঘুরে দেখতে পারবেন এবং কোথায় থাকবেন, কত কীরকম খরচ পড়তে পারে সেই নিয়েই আজকের আমার ভিডিও। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন সকালবেলায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। তো প্রথমেই বলি আমি কোথায় ছিলাম। আমি আহমেদাবাদে পৌঁছেছিলাম সকালবেলা 4:30-র সময়। তো আমাকে যেখানে বাস নামিয়েছিল সেখান থেকে আমার সবচেয়ে নিয়ারেস্ট লোকেশন ছিল ইসকন। তো আমি ইসকনেই একটা জায়গায় একটা হোটেলে ছিলাম। ইসকন জায়গাটা আসলে এখানে ইসকন মন্দির রয়েছে, তার জন্য এই জায়গাটার নাম ইসকন। তো আমি সেখানেই আশেপাশে একটা হোটেলে ছিলাম। তো সেখান থেকে ইসকন অলমোস্ট গাড়িতে আপনার 5 মিনিট মতো। তো আমি যখন প্ল্যান বানিয়েছিলাম তো তখন ভেবেছিলাম যে আহমেদাবাদের সাইট সিইং যদি ঘুরি, এটা যেহেতু আমার হোটেলের থেকে একদম সামনে, তাই প্রথম লোকেশন আমি এখানেই যাব। একটা মন্দির দিয়ে আমি আমার আহমেদাবাদ সাইট সিইং শুরু করব। তো আমি চলে এসেছি ইসকন মন্দিরে। এটা হচ্ছে কি ইসকন মন্দিরের পিছনের দিকটা। আমি সামনের দিকে যাব, আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকুন আপনারাও। আপনারা দেখবেন ইসকন মন্দিরের সামনের পোর্শনটা আহমেদাবাদে অপূর্ব সুন্দর। আমি এখন যে দিকটা এগিয়ে যাচ্ছি সেই দিকটা বেসিক্যালি ইসকন মন্দিরের গেস্ট হাউস। আমি জানি না এখানে সাধারণ মানুষের জন্য রুম বুক করা যায় কি যায় না, আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, তাই আমি আপনাদের সঠিক ইনফরমেশন দিতে পারবো না। আপনারা যদি জানেন যে এই সমস্ত গেস্ট হাউসে সাধারণ মানুষরা থাকতে পারেন কি পারেন না, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। কিন্তু যতদূর স্বচক্ষে দেখেছি প্রত্যেকটা গেস্ট হাউস খুব সুন্দর। তো আমি ঠিক বলতে পারবো না যে আপনারা এখানে থাকতে পারবেন কি পারবেন না। আপনারা একটু গুগল করে জেনে নেবেন ব্যাপারটা, অথবা আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমি এখন চলে এসেছি ইসকন মন্দিরের সামনের পোর্শনে, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি এন্ট্রি হয়। আমি এক্সিট দিয়ে ঢুকেছিলাম। তো মন্দিরের ভিতরের আমার কাছে ক্লিপ নেই, অ্যাজ বিকজ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়। আমি আপনাদের বাইরের দিকটাই ঘুরিয়ে দেখাচ্ছি। আসুন আপনারাও ইসকন মন্দির দর্শন করুন আমার সাথে। এটি হলো আহমেদাবাদের ইসকন মন্দির, দ্য ফেমাস ইসকন মন্দির। তো আমি আপনাকে এই ইসকন মন্দিরের সামনের রাস্তাটাও দেখাবো। এটা হচ্ছে কি ইসকন মন্দিরের সামনের রাস্তা, যেটা দিয়ে আপনাদেরকে এন্ট্রি করতে হবে। রাধা গোবিন্দের দর্শন করার পর আমি এখন বেরিয়ে পড়েছি আমার পরবর্তী স্পটের জন্য, পরবর্তী লোকেশনের জন্য, যেটা হচ্ছে গিয়ে, না আমি এখনই বলবো না, আপনারা দেখতে পারবেন। একটা জিনিস আমি আপনাদের দেখাতে চাই যে গুজরাটের রাস্তা কীরকম। এখানে আমি অলমোস্ট প্রায় 1 মাস মতো ছিলাম গুজরাটে। আমি গুজরাটে 1 মাস মতো কাটিয়েছি। কিন্তু গুজরাটে যে কোনো গ্রাম, প্রত্যন্তর গ্রামেও রাস্তা এতটাই ভালো, যোগাযোগ ব্যবস্থা এতটাই ভালো যে সেটা অকল্পনীয়। এই যে জায়গাটা আমি এখন ক্রস করছি, যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু শান্তিগ্রাম, এটা আসলে আদানির গ্রাম। এই গ্রামের ভিতর আমাকে ড্রাইভার আঙ্কেল বলছিলেন এমন কিছু নাকি নেই যেটা আদানির নয়। মানে এর মধ্যে আদানির হসপিটাল, অফিস, স্কুল, ইনফ্যাক্ট রেসিডেন্সিয়াল হাউস সমস্ত কিছু আছে, এবং এটা কয়েকশো একর জুড়ে অবস্থিত। এটা এখনও অন প্রসেসে, বিল্ডিং এখনও তৈরি হচ্ছে, বাট পিছনের দিকটা নাকি এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এটা একটা আদানির পাওয়ার হাউস বলা যেতে পারে। অলমোস্ট এসে পড়েছি, প্রায় বলতে গেলেই এবার ঢুকবোই আমরা। আমি এখন যেখানে যাচ্ছি সেই লোকেশনটা ওর স্পটটা আহমেদাবাদ থেকে একটু দূরে অবস্থিত। মানে এটা হচ্ছে কি আহমেদাবাদ থেকে ধরুন আপনার 15 কিলোমিটার শহরের বাইরের দিকে। তো এখানে আপনারা চাইলে প্রথমে আসতে পারেন, সকালবেলা যদি এই জায়গাটা কমপ্লিট করে নেন তাহলে এখানে ভিড়টা কম পাবে।
এসে পড়েছি আমি। তো জায়গাটার নাম আমি এখনই রিভিল করে দিচ্ছি। এটি হচ্ছে গিয়ে আদলাজ ওয়েল। যারা আহমেদাবাদ ঘুরতে এসছেন আমি জানি অবশ্যই তারা এখানে আমরা এসছেন, এখন কারণ এটা হচ্ছে কাছাকাছি গিয়ে একটা খুব ওয়েলে ফেমাস আছি টুরিস্ট স্পট। আদলাজের। এখানে ঢোকার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে, যেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ানদের জন্য 25 রুপিস এবং ফরেনারদের জন্য 350 রুপিস। টিকিট কাটার পর আমি এখন ধীরে ধীরে আদলাজের ওয়েলের দিকে যাচ্ছি। এটা হচ্ছে তার এন্ট্রি গেট। এখানের কারুকার্য, এখানের শিল্পকলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি তো এখানে প্রায় 2 ঘন্টা মতো নিজের টাইম স্পেন্ড করেছিলাম এবং এখানকার শিল্পকলা আর কারুকার্য দেখছিলাম। প্রায় 5 তলা সমান গভীর এই আদলাজের স্টেপ ওয়েল 1499 সালে তৈরি করা হয়েছিল। রানী রুদাবাই এটা তৈরি করেছিল। আদলাজ আসলে একটি ছোট গ্রাম আহমেদাবাদের কাছেই। তো গরমের সময়, গরমের দিনে ওয়াটার সোর্সের জন্য এবং গরমের হাত থেকে বাঁচার জন্য এটা তৈরি করা হয়েছিল। পুরো স্থাপত্যটা জুড়ে আপনারা ইন্দো এবং ইসলামিক কারুকার্য এবং শিল্পকলা দেখতে পারবেন। এটি হচ্ছে কি সেই ওয়েল অথবা কুয়োটা, যেটা মাটির ওপর থেকে অর্থাৎ সারফেস থেকে প্রায় 5 তলা গভীরতায় অবস্থিত। আমি এখানে বসেছিলাম আর এটাই ভাবছিলাম যে এত সুন্দর কারুকার্য অথবা শিল্পকলা কেউ কী করে বানাতে পারে। এটা পুরোনো দিন বলেই সম্ভব। আহমেদাবাদে যদি আপনারা আসেন আর আপনাদের যদি টু ডু লিস্টের মধ্যে কিছু জিনিস রাখতে হয় কোথায় কোথায় আপনারা ঘুরবেন, তো সেক্ষেত্রে আমি বলবো এই আদলাজের স্টেপ ওয়েলটাকে সবার প্রথমে রাখতে। কারণ এটা হচ্ছে গিয়ে অসম্ভব সুন্দর আর অকল্পনীয় একটা জায়গা। এখানে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এখানে ফরেন ট্যুরিস্ট নাম্বারস অনেক বেশি। মানে ইন্ডিয়ান ট্যুরিস্টের থেকে এখানে ফরেন ট্যুরিস্টরা বেশি এই জায়গাটাকে দেখতে আসে। এটা হচ্ছে গিয়ে আদলাজের ওয়েলের উপরের অংশটা। এখান থেকেও আপনারা নিচের কুয়োটা দেখতে পারবেন। তবে যদি আমি রেকমেন্ডেশন দিই তাহলে অবশ্যই এই জায়গাটা সকাল সকাল আসবেন, কারণ যত বেলা বাড়বে তত ভিড় যেরকম বাড়বে তার সাথে সাথে গরমও বাড়বে। বিকজ আপনারা জানেন যে গুজরাটে কীরকম গরম হয় নর্মাল টাইমে দুপুরবেলা। তো তাই আমি রেকমেন্ড করব অবশ্যই আপনারা যত সকাল সকাল পারবেন তত সকাল সকাল আসার চেষ্টা করবেন। চলুন এবার দেরি না করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী লোকেশনের জন্য, যেটা হচ্ছে গিয়ে আবারও আহমেদাবাদ সিটির ঠিক মাঝখানেই অবস্থিত। এবং এই লোকেশনটার ব্যাপারে আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই শুনেছেন। তো সেম আমাকে ওই আদলাজের ওয়েল থেকে 14 কিলোমিটার আহমেদাবাদের দিকে আর কি আসতে হয়েছে। তো এখন আমি যাচ্ছি সেই লোকেশনটার জন্য। লোকেশনে গিয়ে আমি আপনাদের সেই নামটা বলবো। তো আমরা এখন যে জায়গাটা ক্রস করছি সেটা হচ্ছে গিয়ে রিভার সাইড। নামটা শুনেই আশা করি বুঝতে পারছেন রিভার সাইড কী। আমাদের কলকাতাতে যেরকম গঙ্গা নদী সেরকমই আহমেদাবাদে সাবরমতী নদী। তো আমরা এখন সাবরমতী নদীর ধার ধরে রাস্তা দিয়ে সাবরমতী নদীকে ক্রস করছি। তো সাবরমতী নদীর দুধারকেই আর কি আহমেদাবাদে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং সেই জায়গাটাকে রিভার ফ্রন্ট বলা হয় অথবা রিভার সাইড বলা হয়। তো আমরা চলে এসেছি অটল ব্রিজে। এই অটল ব্রিজ আর সাবরমতী রিভার ফ্রন্ট একই জায়গায় দুটোই। তো একসাথে আপনারা টিকিট কাটতে পারবেন। অলমোস্ট 70 রুপিস পড়ে দুটো জায়গায় ঢোকার জন্য আপনাদের টিকিটস। তো একটা টিকিটসেই আপনারা দুটো জায়গায় ঢুকতে পারবেন। তো আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কি অটল ব্রিজ। এটা আসলে ওয়াকিং ব্রিজ, এখানে কোনো গাড়ি অ্যালাউড নেই। এটা সাবরমতী নদীর ওপরেই অবস্থিত। তো এখানে আমার সাথে রয়েছে ভুবন ভাইয়া। তো আমি আর ভুবন ভাইয়া একসাথে এখানে এক্সপ্লোর করছি। এতক্ষণ আমি একাই আর কি ঘুরে দেখছিলাম, কিন্তু
তারপর ভুবন ভাইয়া চলে আসাতে আমি আর ভুবন ভাইয়া এখন অটল ব্রিজ আর সাবরমতী রিভার ফ্রন্ট ঘুরে দেখছি। তো এখানে আপনাদেরকে টিকিট দেখাতে হবে, টিকিট দেখানোর পর তারপর আমরা অটল ব্রিজে যেতে পারবো। আমি যত ফটোগ্রাফস এবং ভিডিওস দেখেছি সেটা ম্যাক্সিমামই দুপুরবেলার দিকে, সেটা ম্যাক্সিমামই বিকেলবেলার দিকে, বিকজ বিকেলবেলার দিকে হচ্ছে কি রোদ খুবই কম থাকে এবং পরিবেশটা অত্যন্ত বেশি মনোরম আর মধুর থাকে। কিন্তু আমরা গেছিলাম দুপুরবেলায়, তো এটা একটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। অ্যাডভান্টেজটাই প্রথমে বলি, সেটা হচ্ছে কি অত্যন্ত বেশি ফাঁকা পাবেন আপনারা দুপুরবেলা যদি যান। আর ডিসঅ্যাডভান্টেজ যদি বলি তাহলে অসম্ভব পরিমাণে গরম হবে। সেরকম বিকেলবেলা যাওয়ারও অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে কি আপনার ওয়েদার, আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, সেটা উইকডেজই বলুন আর উইকেন্ডই বলুন। এতক্ষণ ধরে আমি যে সাবরমতী নদীর কথা বলছি এটাই হচ্ছে কি সেই সাবরমতী নদী। দেখুন নদীটা কতটা বেশি পরিষ্কার। আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই, এখানে সাবরমতী নদী রেগুলারলি পরিষ্কার করা হয়। আমি ইনফ্যাক্ট নিজের চোখে দেখেছি কন্টিনিউয়াসলি প্রতি ঘন্টায় এখানে সাবরমতী রিভার পরিষ্কার করা হচ্ছে, যার জন্য সাবরমতী রিভার এতটা পরিষ্কার আর পরিচ্ছন্ন। কাশ এটা আমাদের গঙ্গাকেও যদি করা হতো তাহলে গঙ্গাও খুব পরিষ্কার আর পরিচ্ছন্ন হতো। প্রবাবলি এখন হচ্ছে গিয়ে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কি সাবরমতী রিভার ফ্রন্ট। সাবরমতী রিভার ফ্রন্ট বেসিক্যালি কিছুই নয়, নদীর ধারে পার্ক তৈরি করা হয়েছে এবং সেটা যথেষ্ট রক্ষণাবেক্ষণ করা হয়। তো বিকেলবেলা যদি আপনারা যান তাহলে সাবরমতী রিভার ফ্রন্টের এই পার্কে কিন্তু অবশ্যই যাবেন, যেটা হচ্ছে কি ভীষণ মনোমুগ্ধকর একটা জায়গা। দেখুন এই যে এই নদীটাই হচ্ছে কি সাবরমতী নদী। আমরা ওই অটল ব্রিজের ওপরে ছিলাম, তো আমরা এখন নিচে নেমে এসেছি। আর এখানে প্রচণ্ড ভালো ঠান্ডা হাওয়া দেয়। তো বিকেলবেলা যদি আপনারা সময় কাটাতে চান সাবরমতী নদীর ধারে, তাহলে এই জায়গাটা হচ্ছে কি একদম পারফেক্ট জায়গা। ব্যাস অলমোস্ট আমার আহমেদাবাদ ঘোরা শেষের পথে। এই যে জায়গাটা ক্রস করছি এখানেই হচ্ছে কি আপনার নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা হচ্ছে কি ইন্ডিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম। তো আমি চলে এসেছি এয়ারপোর্টে, এখন ফ্লাইট ধরবো, তারপর যাব বাড়ির উদ্দেশ্যে, কলকাতার উদ্দেশ্যে। ফ্লাইটে বসে পড়েছি আর 5 মিনিটের মধ্যেই ফ্লাইট ছেড়ে দেবে। আমাদের অলমোস্ট বিকেলের ফ্লাইট ছিল, তো কলকাতায় নামতে নামতে অনেক রাত হয়ে গেছিলো। তো এটা হচ্ছে গিয়ে রাতের বেলা ফ্লাইট থেকে কলকাতা কীরকম দেখতে লাগে সেটা। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি আমাকে কিছু রেকমেন্ড করতে চান বা রেকমেন্ডেশন যদি দিতে চান ভিডিওর ব্যাপারে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। টিল দেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে।